আওয়ামী লীগের বিপক্ষে যাইতে গিয়া তারা কিন্তু আসলে আওয়ামী লীগের যে বয়ান ছিল, যে ধরেন এই ৭ই মার্চ, বঙ্গবন্ধু, এগুলির এগেনস্টে গিয়া তারা কি প্রমাণ করতে চাচ্ছে সেইটা যদি একটু আমাদেরকে একটু বলেন, যে এই সরকারের এজেন্ডার মধ্যে এগুলি ঢুকলো কেমনে? সরকারের এজেন্ডার মধ্যে তো এগুলি ঢোকার কথা ছিল না আসলে। আপনার টেকটা একটু শুনি স্যার তুষার। না মানে সরকারের এজেন্ডা এগুলো ঢুকতে পারবে না কেন আমি বুঝতে পারছি না। আর আপনারা যেভাবে বলছেন, নাবিন আপাও বললেন যে এই সরকার পলিটিক্যাল না, আমাদের দৃষ্টিভঙ্গিটা এই ব্যাপারে ভিন্ন। এই সরকার আপনি বলতে পারেন এটা পার্টিজান সরকার না, এবং এটা সেই দলের মধ্যে দল যেভাবে ক্ষমতায় আসে ভোটের মাধ্যমে সেই ধরনের একটা সরকার না, কিন্তু এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার, এবং ইট ইজ আউট এন্ড আউট পলিটিক্যাল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এটা এটা ঠিক যে এই সরকারের অনেক কিছু নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে এবং অনেক সমালোচনাও আছে। এর মধ্যে যেমন আইন শৃঙ্খলার কথা আপনারা রাইটলি বললেন, এটার অবস্থা খুবই নাজুক। তারপর বাজার পরিস্থিতির অবস্থা খুবই নাজুক, এগুলো সত্যি কথা। এবং এগুলো নিয়ে আমরা ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করেছি এবং তাকে আমাদের দিক থেকে বলেছি যে আপনাকে এটা এই ব্যাপারে টপ মোস্ট প্রায়োরিটি দিতে হবে। এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু এটা বললে এটা না কেন, ওইটা কেন আসছে না এজেন্ডায়, আমি বরং বলবো যে কেন আসবে না। কারণ আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, এই আইডিয়াটা এর আগে কখনো ছিল না। এর আগে আমরা সর্বোচ্চ দলীয় সরকারের বাইরে তত্ত্বাবধায়ক সরকার দেখে অভ্যস্ত। না, এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বা অস্থায়ী সরকার ছিল কিন্তু 91 সালে শাহাবুদ্দিন না না আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারই ছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ওকে ওকে, ওইটার কাজ ছিল শুধুমাত্র একটা ইলেকশন আয়োজন করে দেয়া। আর বাট এই গভর্নমেন্ট কিন্তু সেই ধরনের একটা গভর্নমেন্ট না, অন্তত আমরা সেভাবে দেখতে চাইবো না। এটা না, আপনি দেখতে চাইবেন না পরে সেটা ঠিক আছে, কিন্তু এই সরকারের কাজ কি তাহলে? এই সরকারের কাজ হচ্ছে প্রথমত সংস্কার করা, মানে যে কারণে বাংলাদেশে বারবার এই ধরনের আমরা আটকে কে যাই, কে স্বৈরাচারের মুখোমুখি কে করি। কে কে দিছে এই সরকারের এই কাজ? জনগণ দিয়েছে কেন? এইটা তো এটা কি খালেদ ভাই, আমরা একটা গণ অভ্যুত্থানের পরে এই সরকারকে পেয়েছি, এবং হুম, হুম। যে কারণে গণ অভ্যুত্থান করতে হয়েছে, মানে যে কারণে বাংলাদেশে গণ গণ অভ্যুত্থান কিংবা অভ্যুত্থান গণ গণ আন্দোলনের মতো। অভ্যুত্থান করতে হয়েছে শেখ হাসিনাকে সরানোর জন্য। না, নট জাস্ট দ্যাট, এটা এটা আপনি মনে করতে পারেন, কিন্তু ব্যাপারটা একেবারে এরকম না যে শুধু শেখ হাসিনাকে সরানোর জন্য এই গণঅভ্যুত্থান ঘটে নাই। হুম, কারণ আমরা এরশাদকেও সরিয়েছিলাম এর আগে, তাই না? হুম, হুম, মানে এরশাদকে আপনি এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি। হুম, তো এবারও কিন্তু তাহলে আপনি 34 বছর পরে আবার কেন একটা স্বৈর শাসকের কিংবা ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হলো কেন? হুম, এটা দাঁড়াতে হয়েছে তার কারণ হচ্ছে বাংলাদেশে সরকার পরিবর্তন হয় নির্বাচনের মধ্য দিয়ে। সরকার যদিও 2008 সালের পরে আর নির্বাচন হয় নাই, হুম, কিন্তু বাংলাদেশের স্বৈরতন্ত্রটা থেকে যাচ্ছে হুম, সিস্টেম আকারে। হুম। ফলে ওই ওই ব্যাকল্যাশটা ছিল বলেই এবার আপনি খেয়াল মানে করবেন, আপনার নিশ্চয়ই মনে আছে মানে তুষার, যে আপনি 3 কি অগাস্ট। আমি তুষার, একটু 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 একটা একটু সেকেন্ড একটু একটু বোঝার জন্য আপনি বলেন, আমি একটু বোঝার জন্য, তার মানে কি এই স্বৈরতন্ত্রটা শুধু শেখ হাসিনার সরকার না, তার আগেও যারা সরকার এসছে, খালেদা জিয়ার সরকার, তারাও স্বৈরতন্ত্র ছিল, এরকম আপনি বলতে চাচ্ছেন? মানে বাংলাদেশে স্টেট আর সরকার দুটোকে আমরা যদি একটু আলাদা করি তাহলে ভালো হবে। যে আমাদের স্টেট কাঠামোর মধ্যে একটা স্বৈরতন্ত্রের বীজ আছে, তারপর সেটা কম বেশি ধরা যাক এর আগেও অনেক অটোক্রেটিক সিদ্ধান্ত, অনেক অটোক্রেটিক কাজ অন্যান্য গভর্নমেন্টও করেছে, কিন্তু অ্যাজ এ হোল তাদেরকে পাইকারি দরে হয়তো সেই সরকারকে স্বৈরাচার বলা যাবে না, কিন্তু স্টেট কাঠামোর মধ্যে সংবিধানের মধ্যে এটা রয়ে গেছে। হুম, কিন্তু শেখ হাসিনার সরকার এটাকে একটা ফ্যাসিজমে টার্ন করতে পেরেছে, হুম, বিশেষত দুটো কারণে। একটা কারণ হচ্ছে যে সংবিধান যেভাবে একচেটিয়া ক্ষমতা, হুম, এটা আরেকটা হচ্ছে তার আওয়ামী লীগের কালচারাল এবং ন্যারেটিভের যে শক্তি, এই হুম, দুটো মিলে এখানে একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। হুম, এবং আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে 3 অগস্ট লাখো জনতার উপস্থিতিতে নাহিদ ইসলাম তখন তিনি বললেন যে এক দফাটা হচ্ছে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নয়া রাজনৈতিক বন্দোবস্ত। তিনি কিন্তু এক দফার মধ্যে 3টা পার্ট আছে। হুম, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো, হুম। অন্তত ঘটানোর রাস্তাটা, রোডম্যাপটা পরিষ্কার করা, এটা কিন্তু এই এটা ইউনূস এটা সাহেবের যে সরকার তার একটা প্রধান এজেন্ডা। আপনারা বলছেন, দুজনেই বলছেন যে এটা হচ্ছে নির্বাচনের রাস্তা ক্লিয়ার করাটাই হচ্ছে সরকারের কাজ, হুম, নির্বাচন দিয়ে চলে যাবে আমরা, হুম। এটা কিন্তু সেরকম হওয়া উচিত না, হবে না। আপনার কারণ কাছে কি, শোনেন শোনেন তুষার, তুষার সাহেব একটু জি, শোনেন। ধরেন আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে গণতন্ত্রে যদি আমরা বিশ্বাস করি, তাইলে আমাদের এই ম্যান্ডেটটা, এই দায়িত্বটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ছাড়া উচিত না? নাকি আপনি মনে করতেছেন যে গণতান্ত্রিকভাবে ছাড়া নির্বাচিত সরকারও এই সংবিধানে কাঠামোতে থাকলে তারাও ফেসিস্টই হবে? সরি, প্রশ্নটা আরেকটু শেষ আপনার কাছে কি অংশটা মনে আরেকটু হয়, একবার আপনার বলবেন। কাছে কি মনে হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা সরকারে এসেছেন তারা নির্বাচিত সরকার না, তারা গণ অভ্যুত্থান পরবর্তী একটা সময় অন্তর্বর্তীকালীন জন্য দায়িত্বে এসেছেন। আপনার কাছে কি মনে হয় না যে আমরা যে কোনো সংস্কারই করি না কেন, সেই সংস্কারটা করার জন্য আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি, যেহেতু সংবিধান অনুযায়ী জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক, তো জনগণকেই এই দায়িত্ব নেওয়া উচিত না? এবং জনগণ যাদেরকে রিপ্রেজেন্ট করবে আর কি, জনগণকে যাদেরকে নির্বাচিত করবে।
মানে জনগণের রিপ্রেজেন্টেশন যাচাই করার একটা পদ্ধতি নির্বাচন, কিন্তু একমাত্র একমাত্র না। পদ্ধতি গণ নির্বাচন, অভ্যুত্থান একমাত্র পদ্ধতি না নির্বাচন, না, একটা পদ্ধতি একমাত্র নির্বাচন। পদ্ধতি নির্বাচন। মানে এটা এখানে নাবিন আপা আছেন, উনি তো আচ্ছা, আমরা নাবিন রাষ্ট্রবিজ্ঞানের আপাকে মানুষ, একটু উনি জিজ্ঞেস করি। না, আপনার আমার কাছে, কথাটা আচ্ছা একটু শেষ আচ্ছা, আপনি করতেই শেষ করে হবে নেন। খালেদ হ্যাঁ, ভাই। আপনি খালেদ শেষ ভাই, করেন, আমার আপনি এই শেষ লাইনটা করেন। শেষ না করলে জি, মানে শীষ। আপনার সাথে অন্তত এই প্রশ্নে আমি এখানেই দ্বিমত করছি যে আপনারা যেভাবে বলছেন যে শুধুমাত্র আপনারা গণতন্ত্র এবং নির্বাচনকে গুলিয়ে ফেলছেন, অন্তত আপনি এই পর্যায়ে। জি, আমরা কিন্তু অবশ্যই মনে করি যে নির্বাচন গণতন্ত্রের একটা পদ্ধতি, কিন্তু যদি স্টেট ডেমোক্রেটিক না হয় তাহলে শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র করা যায় স্টেট না। কারণ যদি ডেমোক্রেট তাই হতো তাহলে 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 2008 সালের পরে নির্বাচনের মধ্য দিয়ে এরকম একটা ফ্যাসিজমের খপ্পরে আমরা পড়লাম কেন? এটাকে কিভাবে ব্যাখ্যা করবো? মানে স্টেট ডেমোক্রেটিক না হওয়া বলতে আপনি কি বুঝাতেছেন? 2008 সালে তো গণতান্ত্রিক ভাবেই শেখ হাসিনা নির্বাচিত হয়েছে। তো গণতান্ত্রিকভাবে নির- নির্বাচিত নির- হইলে কেউ ফেসিস্ট নির- হতে পারবে নি- না? মানে আপনি এটা পৃথিবীর মানে প্রিসাইজলি বলতে গেলে মানে শেখ হাসিনা নির্বাচনের মধ্য দিয়ে সরকার এসেছিলেন, হ্যাঁ এটা বললে হ্যাঁ হ্যাঁ আমরা মোর অ্যাকুরেট হব। হ্যাঁ, নির্বাচনের মধ্যে দিয়ে সরকারে এসছেন, তো নির্বাচনের মধ্যে দিয়ে সরকারে এসছেন, পরে ফেসিস্ট হয়েছেন, পৃথিবীতে এরকম অসংখ্য উদাহরণ পাওয়া যাবে। তাই জি, বলে কি আচ্ছা। ব্যবস্থাটার দোষ হইলো? আর ডেমোক্রেটিক স্টেট না বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন, এটা একটু ব্যাখ্যা করেন তো। স্টেট যদি ডেমোক্রেটিক না হয়? মানে বাংলাদেশের কনটেক্সটে আপনি এখানে সমস্ত ক্ষমতা তো এক ব্যক্তির কাছে। শেখ হাসিনা কিংবা যিনি প্রধান নির্বাহী থাকেন তিনি চাইলেই জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে পারেন, তিনি চাইলেই সংসদ তার কথায় উঠে বসে, তিনি চাইলে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার অধীনে। এটাকে আমরা বলছি যে এটা কোনো ডেমোক্রেটিক স্টেটের চেহারা হতে পারত না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন ধরুন জুলাই মাসে যখন আন্দোলন চলছিল তখন কে করেছেন এই মুহূর্তে আমার মনে নাই, কেউ একজন রিট করেছিলেন যে এই যে আন্দোলনে গুলি চালানো হচ্ছে এটাকে বন্ধ করার জন্য রিট করেছিলেন। তখন কিন্তু ওই রিটটাকে খারিজ করা হয়েছিল। আমরা যেভাবে বুঝি সেটা হচ্ছে যে আদালতের কাজ কিন্তু যখন সরকার মৌলিক অধিকার হরণ করে তখন তাকে জনগণের পক্ষে থাকতে হবে। এখানে যেটা হয় না, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এখানে স্টেট ডেমোক্রেটিক না এবং এখানে ইনস্টিটিউশনগুলো আমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে আমি পারে না। আমি আমি জনাব তুষার, মানে আপনাকে একটু আমি জাস্ট একটু অনুরোধ করি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিন্তু বিচার বিভাগ আলাদা, স্বাধীন বিচার বিভাগ, কারো উপরে মানে বিচার বিভাগের উপর কারো কোনো হস্তক্ষেপ থাকার কোনো সুযোগ নাই। উচ্চ আদালতে তো বটেই, বাংলাদেশের সংবিধান এই গ্যারান্টি দেয় বাংলাদেশে কোনো ট্রায়াল কোর্ট, কোনো সময় ট্রায়াল কোর্টের উপরেও নির্বাহী বিভাগের কোনো হাত থাকার কথা না। এটা সংবিধানের কোনো দোষ না, ডেমোক্রেটিক স্টেটের কোনো দোষ না। আমি জানি না যে এটা মানুষের ব্যবহারের দোষ, এটা হচ্ছে আমার টেক। আমি আবার আপনার কাছে আসবো, আমি একটু ডক্টর মুর্শিদের কাছে আমি একটু জানতে চাইবো যে ডক্টর মুর্শিদ, এইটা কি আপনি এর সাথে একমত যে আসলে বাংলাদেশের স্টেটের মধ্যে আসলে যেহেতু এই সুযোগ আছে বাংলাদেশের ডেমোক্রেটিক ব্যবস্থায় যে কেউ একজন বেশি ভোট পাইলেই ক্ষমতায় চলে আসা এবং কোনো একটা প্রশ্নাতীত ক্ষমতার মধ্যে থেকে থাইকে যাওয়া, এর ফলে আসলে এই কাজগুলি শুধু নির্বাচন বা নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর ছেড়ে দেওয়ার ঠিক হবে না, বা আমরা বারবার এরকম প্রতারিত হয়েছি। সারোয়ার তুষারের এই বক্তব্যের সাথে আমরা একমত। এরশাদকেও যখন তাড়ানো হয়েছে তখন কিন্তু আমরা ভাবছিলাম যে এরকম হবে, কিন্তু হয় নাই আসলে। তো সেটার মধ্যে আসলে কি করা, ডক্টর মুর্শিদ আপনি যদি একটু আপনার টেকটা বলতেন। এটা ঠিক যে ইলেকশন তো গণতন্ত্র বোঝার জন্য একমাত্র চাবিকাঠি না, অন্যান্য ইনস্ট্রুমেন্টও আছে। হ্যাঁ, যেমন কি যেমন গুরুত্বপূর্ণ হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন। গণতন্ত্র মানে কি? যে মানুষ জনগণের প্রতিনিধিত্ব করবে সরকার। সরকার কি মানুষের প্রতিনিধিত্ব করছে কিনা, এবং সেটার জন্য কি দরকার? সংযোগ, যে মানুষ কি চায় সেটা সরকারের কাছে পৌঁছাতে হবে। ইলেকশন হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটার মাধ্যমে জনগণ সরকারকে সেই বার্তাটা পৌঁছে দেয় যে কে কি চায়, কার প্রেফারেন্স কি, ইত্যাদি ইত্যাদি। সেটা কি একমাত্র উপায়? একমাত্র উপায় না।